আমরা মুকলেশ ভাইয়ের ভুট্টা ক্ষেত দেখতে যাচ্ছি। তো মুকলেশ ভাই হচ্ছে আপাতমস্তক একজন কৃষক এবং চাষবাস নিয়েই তার কাজ কারবার। তো এবছর কি কি চাষ করেছেন ভাই? কি কি চাষবাস করেছেন এবছর? ভুট্টা আর পেঁপে আছে, তাই তো? আচ্ছা, একজন কৃষক হিসেবে ভাই আপনার তো মোটামুটি দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে কাজের, তাই না? কত বছরের হবে? আমার এই কাজের হচ্ছে 10-15 বছর, অল্প বেশি 15 বছর মতো। 15-20 বছর মতো। তার মানে আপনার অর্ধেক জীবনই কেটেছে কৃষির সাথে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো মোকলেশ ভাই লম্বা সময়ে বলা যায় যে অভিজ্ঞ একজন কৃষক, কারণ 10 বছর 15 বছর নেহায়েত কম নয়। তো আপনার ভুট্টা ক্ষেতটা কোন পাশে ভাই? দেখেন সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা। আচ্ছা আচ্ছা, ফাইন। হ্যাঁ, আমরা এর ভিতরে যেহেতু সেচ দিয়েছে পেঁয়াজ এবং পটলের ক্ষেত, আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাব। আর আমরা মোকলেশ ভাইয়ের সাথে কথা বলবো কৃষির কিছু একদম গভীরের তথ্য নিয়ে, বা একজন কৃষক হিসেবে তার যেসব অভিজ্ঞতা সেগুলো। স্যান্ডেল খুলে রাখতে হবে? হ্যাঁ, নাই তো ভুঁই পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, সমস্যা নেই, ওকে। স্যান্ডেল খুলে চলে। শীতের সকাল, নেহর, চলেন এই শিশিরের ভেতর দিয়ে আমরা যাব। হ্যাঁ, অবশ্যই। আমরা এই সেচ দেওয়া কাদামাটির ভিতর দিয়ে যাচ্ছি, এতে মোটেও খারাপ লাগছে না, কারণ নিজেকেও আমি একজন চাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, বা পরিচয়টা ওইভাবেই দিয়ে আসি আগাগোড়াই। তো মুকলেশ ভাইকে পেয়ে আমি খুব আনন্দিত এবং তার কাছ থেকে আমি আরও তথ্য নিব, আপনাদেরকে শেয়ার করব। তো মুকলেশ ভাই, আমরা চলতে ফিরতে আলাপ চালাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে যে কৃষিকাজ আপনি বাছাই করলেন, আপনি তো আরও অনেক কাজ পারেন আমি জানি, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি কাজ, হ্যাঁ পারেন, তারপরও আপনি কৃষিকাজ করছেন। এটার পেছনে কারণটা কি মূলত বলেন তো? এটার কারণটা হচ্ছে যে এই দেখা যাচ্ছে যে কাজটা করতাম আগে, হ্যাঁ, এই কাজটা করলে আপনার কোনো দেখা যাচ্ছে মাঠঘাটের কোনো কাজ কাম করতে পারতাম না। বাড়ি যে একটু সময় ছাগল দেখা যাচ্ছে কিছু আছে, তাদের খাওয়া দাওয়ার কোনো সময় দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, যার কারণে দেখা যাচ্ছে ওই হিসেব করে মনে করেন, ও আপনার ছাগলও আছে? হ্যাঁ, ওই কাজটা ছেড়ে দিয়ে আমি মাঠের কাজ দিলাম। যে মাঠের কাজে আছে একবেলা করলাম, দুপুরে একটা কিছু ছাগলের ব্যবস্থা করলাম, ঠিক আছে, যে বাড়ি যে গোসল করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ইচ্ছা হলো কাজে আসলাম, না হলে আসলাম না। আচ্ছা আচ্ছা, তার মানে নিজে মুক্ত থাকার জন্য, স্বাধীন থাকার জন্য, হ্যাঁ, দৈনিক বাধা কাজে না থেকে আপনি কৃষি কাজকে বাছাই করেছেন যে একটু ইচ্ছে মতো করা যায়। হ্যাঁ, একটু ইচ্ছে মতন করা যায়, খুশি তখন সেটুকু করতে পারবো। হ্যাঁ, তা আপনি ভুট্টা ক্ষেত কতটুক করেছেন? এ তো ফলন এসে গেছে দেখা যায়। হ্যাঁ, ভুট্টা তো এটুকু 16 কাঠা আছে। 16 কাঠা আছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু উচ্চতায় নিয়ে দেখি দেখানো যায় কি না। এর উপর থেকে অনেক হাইট, এক একটা ভুট্টা গাছ তা প্রায় আপনার 12-15 ফিট তো হবেই। 15 ফিট মতো উচ্চতা হবে। এই যে চারিদিকে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন মুকলেশ ভাইয়ের, তার ভিতরে 12 কাঠা, তাই না? 16 কাঠা হচ্ছে মুকলেশ ভাইয়ের। তো আমরা দেখলাম অনেক সুন্দর ফলন এসছে, আশা করছেন যে ফল ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, আগের যে ফলন আছে তাতে ফলনটা ভালোই হবে। মানে এক একটা গাছে কয়টা করে আশা করছেন এই মোচা? একটা গাছে দুইটার বেশি আশা করলে মনে করেন সেই গাছের মোচা
একটু অলরেডি আমি দেখতে পাচ্ছি যে দুইটা আছে, মানে আপনি দুইটাই রাখবেন আর ছিঁড়ে ভেঙে ফেলবেন না না? না, ওই যেটা আপনার তিনটা তিনটা আছে? বেরোচ্ছে তিনটাই থেকে যাবে, ওটা কোনো ভাঙাভাঙি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এই যে এই একটা দুটো বেরিয়েছে না, মনে করেন দুটোই যথেষ্ট একটা গাছের জন্য। হ্যাঁ, আর একটা গাছে যখন দুটো হবে তখন ওই ফলটা পুষ্ট হবে বা একটু সাইজেও ভালো হবে। ভালো হবে। হুম হুম। আর যখন একটা গাছে তিনটে হবে তখন আপনার ওই সাইজটা আর হবে না, ফলের ইয়েটাও গাঁথবে না ভালো। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা আশা করি যে আপনার ফলনটা ভালো হবে। অলরেডি দেখতে পাচ্ছি আমি নিজেও, যতটুকু বুঝি বা দেখেছি এই মুহূর্তে। তো যাই হোক আপনার ভুট্টার ক্ষেত সুন্দর। এখন তাহলে আমরা যাচ্ছি কোথায় বলেন? আর এবারে আছে আপনার চলেন আছে বেড়ে যায় আছে ওই ওই পাশ দিয়ে যায় এখন স্যান্ডেল দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা স্যান্ডেল রেখে এসেছি আর হচ্ছে বের হয়ে যাই। যেহেতু ভুট্টা হয়ে এখন বাউন্ডারি ঘুরতে গেলি মনে করেন ভিজতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিপাশ ভুট্টা। না আমরা আমরা আলাপ করি আর এই মাঠ ক্ষেত সব দেখতে থাকি। হ্যাঁ, মধুখালীর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামে আমরা আছি। এই বাম পাশে পাল্লার মাঠ। তো আমরা একজন কৃষকের জবানবন্দি নিচ্ছিলাম, মোকলেস ভাই আমার আত্মীয়। তো উনি ভালো অভিজ্ঞ কৃষক, উনি ভুট্টা করেছেন দেখলেন। তো ওনার কাছ থেকে আরও কিছু তথ্য নিই। আচ্ছা মোকলেস ভাই, এখনকার দিনে যারা আমাদের নতুন প্রজন্ম বা ইয়াং যারা, তারা কিন্তু কৃষিকাজ করতে চাচ্ছে না। না না, তারা তো কৃষিকাজ করা কোনো ইয়ে না। হুম বিভাগ আছে, সবই আছে, মানে একটু শিক্ষিত হার হলে মনে করেন সব বাইরে হুম হুম বিদেশ, মানে দেশে থেকে যে কৃষির সাথে যে কাজ কাম করতে হবে হুম এরকম কোনো আশা তাদের নেই। হুম 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 আছে। হুম হুম, তার মানে হয় বিদেশ যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ নতুবা দেখা যাচ্ছে যে অন্য পেশাকে বেছে নিচ্ছে। হ্যাঁ, এখন যারা বিদেশ যাচ্ছে তাদের কথা বলি, তারা তো যে পরিমাণ টাকা খরচ করে বিদেশ যায় আর ওইখানে যে তো আর আরামে বসে মামাবাড়ির মোয়া পায় না। না না, তা পাবে না। তার মানে তাদেরকে এই কৃষিকাজের চেয়ে বেশি পরিশ্রম করতে হয় কিনা। হ্যাঁ, কারণ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ কাজ বা কর্মক্ষেত্র যেগুলো, বা মালয়েশিয়ার পাম উত্তোলন বা কৃষিকাজ যাই বলি না কেন, ওনারাও যে যে কাজটা করছেন, কনস্ট্রাকশনের কাজ তো মারাত্মক ঝুঁকির। আমাদের তো বর্তমান তাদের ঝুঁকি বা খাটনি বেশি হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি পরিশ্রম। বেশি, কিন্তু আমরা তো এটা দেখা যাচ্ছে খাটনি করলে আমাদের এটা মানে স্বস্তি আছে যে এইটুক করে জি, দেখা যাচ্ছে আমি বাসায় চলে যাবো, আর না করলে আমার কোনো সমস্যা নেই, এটুকু আমি কাল করবো। হুম, বিদেশ তো আপনার ওইটা হবে না। না না ওটা হবে না। বিদেশ আপনার ওই জিনিস যেটা আপনি ধরবেন সেটা তো আপনার করে চলে আসতে হবে। রাইট রাইট রাইট, এবং আপনি আরামে থাকতে পাবেন না। না, একটা রুমে মানে 10-12 জন থাকতে হবে, খাওয়াও ঠিক মতো খেতে পারবেন না, নিজেরই রান্না করে খেতে হবে। তো সব মিলিয়ে ম্যাক্সিমাম যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, তারা কঠিনে পরিশ্রম করে। তার মানে একজন কৃষিজীবী মানুষের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করে, হ্যাঁ কিন্তু জীবনযাপন আবার কিন্তু খুবই বাজে। মানে কোনো রকমে খেয়ে থেকে তারা এই টাকাটা দেশে পাঠায়। আচ্ছা তাহলে এখন একটা বিষয় আমরা একটু আলাপে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন কৃষক এবং একজন সাধারণ চাকুরিজীবী যারা লেখাপড়া শেষ করে চাকুরিতে আপনার হচ্ছে জয়েন করে, এই তাদের ভিতরে আসলে অর্থনৈতিক এবং শারীরিক মানসিক সব দিক দিয়ে যে বিভেদটা সৃষ্টি হয়, সেটা একটা তুলনামূলক আমরা একটা বিচার করার চেষ্টা করি। হ্যাঁ, তো আপনি একটা জিনিস বলেন যে একজন কৃষক আপনার মতো এরকম একজন কৃষক, তো সে মোটামুটি কি পরিমাণ চাষাবাদ নিজে তত্ত্বাবধান করে করতে পারে? কয় বিঘে জমি সে চাষ করতে পারে একজন কৃষক? একজন কৃষক আছে সর্বোচ্চ বিঘা চারিক। তার উপরে গেলেই মনে করেন তার কষ্ট হয়ে যাবে, মানে তার কোনো সময় থাকবে না। না না, তারপরে যে বিঘা চারিকের কথা বলা হয়, বিঘা চারিক করতে গেলেও আপনার মনে করেন তাও কষ্ট হয়ে যাবে, মানে কোনো সময় থাকবে না। আবার দেখা যাচ্ছে সময়টাই বিঘা চারিকের মধ্যেই আপনার যদি কিছু টানা আবাদ করতে পারে, খালি দেখা যাচ্ছে
4 বিঘা আবাদ করতে কোনো সমস্যাই না। 4 বিঘা? হ্যাঁ, তার মানে 4 বিঘা সে মোটামুটি যদি সব হিসেব ঠিক রাখে, এক জায়গায় জমি হয় এবং সে পরিকল্পনা করতে পারে, তাহলে 4 বিঘা সে করতে পারে। হ্যাঁ। আচ্ছা, এখন সবার তো জমি থাকবে না, না, সে লিজ নিয়ে করবে। এখন আপনি আমারে বলেন, মানে একটা আনুমানিক, এটা তো আসলে একটা চাষে কতটুকু লাভবান হবে একজন কৃষক, সেটা তো আবহাওয়া, প্রকৃতি, চাষের ধরন, হ্যাঁ, হ্যাঁ। সব ধরন বা আবার পরে না করে তো বোঝা যাবে না যে এই জিনিসটা আমার কি পরিমাণ আসবে আর কি পরিমাণ আমি এতে মানে ক্যাশ পাবো। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার জিনিসটা আবাদটা করলাম, আবাদটা করে যদি আমার ফলন না আসে, তাহলে তো আমি হুম, ওতে সে জায়গাতে আমার সেই খরচের টাকাও পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে সেক্ষেত্রে সব বিবেচনা যদি ঠিক থাকে, মোটামুটি অ্যাভারেজ একজন মানুষ বিঘে প্রতি যদি বর্গা নিয়ে চাষ করে, বর্গা না, আমি বলবো হচ্ছে লিজ নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তার খরচ খরচা বাদ দিয়ে কি পরিমাণ টাকা থাকতে পারে? আর যদি আপনার যদি লিখিয়ে সর্বোচ্চ দেখা যাচ্ছে 15,000 টাকা আপনার নিজের টাকা হ্যাঁ হ্যাঁ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা চাষবাসের খরচে বর্তমান যে যুগ সময়, এই সময়তে মনে করেন আপনার 1 বিঘাতে লিজ নিয়ে হুম 7 জন খরচ দিয়ে হুম মানে তেমন একটা টিকবে না। হুম, কীরকম টিকতে পারে? টিকবে ওই কিরকম হচ্ছে, যদি আপনার আবাদ বা জিনিসটা যদি ভালো হয়, দেখা যাচ্ছে বেচা করে হয়তো সব কিছু বাদ সাদ দিয়ে দেখা যাচ্ছে হয়তো 15-20 হাজার এই এরকম টিকতে পারবে, আর বেশি আশা করা যাবে না। 15-20 হাজার কি মাসে? না, মানে একটা আবাদ, যে কোনো একটা আবাদ আপনি ধান করলেন তো 6 মাসের 3-4 মাসের আবাদ। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এই আবাদটা তো ধরেন আপনি খরচ করলেন, দেখা যাচ্ছে লিজে 15,000 টাকা দিলেন, হুম এবার জোন খরচ আছে, পানি, নাঙল, মানে সম্পূর্ণ হ্যাঁ, সার, এসব খরচ হিসেব করলে মনে করেন বেশি একটা থাকে না। আচ্ছা আচ্ছা, ওই ওরকমই হচ্ছে 15-20 হাজার ধরা যাবে বিঘে প্রতি, যদি আল্লাহ পরিচয় যদি সেরকম আবাদ দেয় হুম বা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, খালি মনে করেন হচ্ছে থাকবে। আর যদি তা না হয়, মনে করেন সব সমান সমান হয়ে যাবে। তার মানে আপনি বলতেছেন যে 3 মাসকালীন সবচেয়ে কম ইনকাম হলেও বা 15,000 মতো অ্যাভারেজ আসবে। হ্যাঁ, মানে এতে এবারে আবাদের উপরে যদি ভালো হয় তাহলে আসবেন, না হলে মনে করেন জিনিসটা খরচ খরচা হবে, ওই দেখা যাচ্ছে বেচা কেনা করে লাস্টে সমান সমান হয়ে যাবে, মানে আয় ব্যয়টা সমান সমান হয়ে যাবে। একদিকে জমি নিলেন এরকম জায়গা জায়গা হুম 16,000 কি 17,000 টাকা লিখিত টাকা দেবে। হুম আপনি এক বিঘা আছে, দেড় টাকা দেবে। হুম, এই 1 বিঘে পেঁপের কথা বলছিলেন, হ্যাঁ, এই 1 বিঘা পেঁপেতে আপনি দেখা যাচ্ছে আপনার প্রথম মাসটাই খরচ আসবে, দেখা যাচ্ছে বছরে 16,000 টাকা। হ্যাঁ। আর প্রথমে চারা তারপরে পরে দেখা যাচ্ছে আচ্ছা, মেশিনটা পার হয়ে নি আমরা। আচ্ছা, আমরা পেঁপে চাষে ছিলাম, যদি 1 বিঘে পেঁপে চাষ করা হয়, হুম, তাহলে খরচ খরচা বাদ দিয়ে কীরকম আসে একটু বলেন। হুম হুম, 1 মিনিট। হ্যাঁ বলেন। বর্তমানে এখন যে জায়গায় এইভাবে সব সময় আপনার লিজ নিতে গেলে হুম
16 থেকে 18,000 টাকা বছরে দিয়ে লাগবে। 16 থেকে 18,000 টাকা। আর এই বিঘা থেকে আপনার 1 বিঘাতে হচ্ছে পেঁপে চারা যাবে কত? 10,000 টাকা চারা। হ্যাঁ, এটা প্রথম পর্যায়ে আপনার ঘরে দেখা যাচ্ছে লিজের টাকা দিয়ে পেঁপে দিয়ে লাগানো দিয়ে জন দিয়ে প্রথম পর্যায়ে 20-25,000 টাকা খরচ হবে। এই একবার লাগালেন, এই একবার লাগালে এই জিনিসটা আপনার 3 বছর পর্যন্ত আপনি ফল নিতে পারবেন। হ্যাঁ, এই 3 বছরে মানে আপনার কোনো যা খরচ মানে হয় সেটা আছে প্রথম পর্যায়ে। প্রথম খরচটাই হচ্ছে মেন, তারপরে যে খরচটা আছে সীমিত। হ্যাঁ, পেহলি সর্বোচ্চ 50 মনও হয়। 50 মনও হয়। হ্যাঁ, এক বিঘে 50 মন 60 মন পেঁপে হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন এই পেঁপেটা এখন হবে না। এখন আপনার এক বিঘাতে আছে জ্বর গেলেই আছে 20 মন 15 মন এরকম হবে। দেখা যাচ্ছে 15 মন হলে আপনার 15 এখন দেখা যাচ্ছে 1,000 টাকা মন হলে আপনি 15,000 টাকা পাবেন। 15 মন। এই আছে আপনার এই পেঁপেতে। পেঁপেতে এতে খরচ কম, একটু লাভাংশ বেশি পেঁপে চাষটা। আচ্ছা, আমরা মূল রাস্তায় উঠতে যাচ্ছি, এখানকার যে কনক্রিটের রাস্তা মাঠ পেরিয়ে। তো আমি মুখলেস ভাইয়ের কাছ থেকে একটু শর্টকাটে শুনতে যাচ্ছি যে মোটামুটি 1 বিঘে জমির উপর দিয়ে একজন কৃষক মোটামুটি সব বাদশাদ দিয়ে বছরে কত মুনাফা করতে পারে, তার কত ঘরে আসতে পারে সমস্ত কিছু বাদ দিয়ে, যদি তার লিজ মানি দিতে হয়, যদি চাষাবাদের একটা খরচ আছে, সব মিলায় খরচ সর্বোচ্চ আপনার মাসে হচ্ছে না বছরে বলেন, বছর শেষে। হ্যাঁ, বছর শেষে হচ্ছে আপনার 15, আর হচ্ছে দেখা যাচ্ছে বছরে 15 সর্বোচ্চ আপনার এই পেঁপে খাতের কথাই বলি। বছরে দেখা যাচ্ছে সর্বোচ্চ খরচ আছে জন সার লিজের টাকা মাকা দিয়ে 30 থেকে 40,000 টাকা খরচ আছে। হ্যাঁ, 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 এবারে আপনি খরচে এবারে বছরে আপনার মাসে দেখা যাচ্ছে ভাঙায় একটা পেঁপে হবে, তাতে আপনি 50 মন মানে নর্মালি 50 মন হিসেব দিচ্ছি। নর্মালি 50 মন ধরলে আপনার হচ্ছে 12 মাস, তাই তো? তাহলে 12 মাসে হচ্ছে আপনার 12-50 আসছে। তো আপনার একটা মাঠে যাবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, 12-50 আসছে, কত আসছে? 12-50 5-12 60। হ্যাঁ, ও আসতেছে হচ্ছে 60, তার মানে আপনার হচ্ছে 60,000 টাকা নাকি? না মানে পেঁপে পেঁপে আপনার ওই সর্বোচ্চ দেখা আছে বছরে আপনার খরচপাতি দিয়ে টোটাল লেগে আছে বছরে 50-60,000 টাকা ক্যাশ পাওয়া যায়, আশা করা যাবে। তার মানে সর্বনিম্ন দীর্ঘমেয়াদী ফলন হলে 60,000 টাকা। এটা আমি যদি মোটামুটি সব চাষ ধরে 80,000 টাকা বলি, মানে আপনার সাথে আগেও কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে বছরে অ্যাভারেজ সব ধরনের ফলন দিয়ে যদি একজন চাষি ভালো করে তাহলে বিঘাতে সে খরচ খরচা সব বাদ দিয়ে 80,000 টাকা। দেখা যাচ্ছে তার মাসে এই বছরে আছে 80,000 টাকা। হ্যাঁ, টোটাল এভারেজ তাহলে 80,000 টাকা হলে বিঘাতে 4 বিঘাতে তার আসতেছে কত? আছে 160। 4 বিঘাতে আসতেছে হচ্ছে 4-8 32, 320, তার মানে 3,20,000। এখন 3,20,000 যদি আমরা ভাগ দিই আপনার হচ্ছে মাস দিয়ে 12 দিয়ে, তাহলে আপনার 4-8 12, তাই না? 3-12 36, 30,000 টাকা অ্যাভারেজ আসা সম্ভব। আমি একটু যদি অল্প একটু এদিক ওদিক করে বলি, তাহলে 30,000 টাকা যদি আসে মানে একটু তাহলে তো একজন চাকরিজীবীর মতো ভাই। মানে আরো একটু কমায় রাখতে হবে। আচ্ছা 25,000 ধরি ওরকম, কিন্তু সেটা আপনার তো বলে যে মানে আবাদটা এই যে একটা আবাদ, এটা কি আপনার? হ্যাঁ। ও, এই পেঁপে বাগান আপনার?
আচ্ছা আচ্ছা যদি আছে এই যে আছে ফলন যদি আমার এটা ভালো হয় আর একটাই ভালো হইলো, হুম খালি দেখা যাচ্ছে গড় অ্যাভারেজ মিলে তখন আমার ওই 25,000 টাকা মতো থাকবে। পরিমাণটা আসবে। কিন্তু দেখা যাচ্ছে একটাই মার খেলাম আর একটাই হলো, হ্যাঁ। কিন্তু তখন ওই টাকাটা আর আসবে না। না তাই মানে ধরেন যে লাভ ক্ষতি তো ব্যবসাতেও আছে, হ্যাঁ, কৃষিতেও থাকবে, এটাই স্বাভাবিক, হবে, সব জিনিসই সব জিনিসে আছে। তো মনে করেন যে ক্ষতি ছাড়া আমি যে আলাপে আসতে চাচ্ছি ভাই, যে একজন চাকুরিজীবী সে কিন্তু ওই সকাল থেকে রাত পর্যন্ত তাকে খাটতে হচ্ছে, এবং আপনার মতো কিন্তু ওই যে আপনি বললেন না যে আমি চাষবাসে আসছি এই কারণে যে একটু সময় পাবো, একটু বেড়াতে পারবো, সময় আজকে ভালো লাগতেছে না কালকে করব, হ্যাঁ। কিন্তু আপনি হচ্ছে চাকরিজীবী তো সেটা পারে না। না না তার গোনাগাথা দিন, গোনাগাথা ছুটি, গোনাগাথা সব, টাকাও তাই। তাহলে দেখা যাচ্ছে যে 25,000 টাকা বেতনে একজন ঢাকায় কিংবা কোনো শহরে ঢাকা বা শহরে মফস্বলে যদি কেউ চাকরি করে, কিছু করতে পারবে না। কারণ তার ও তো মনে করেন আপনার আছে মানে খাওয়া দিয়ে ঘর ভাড়া দিয়ে মনে করেন যে 25,000 পাবে ওষুধ, আরও বরঞ্চ দিনা হবে। রাইট ঢাকা রাইট রাইট শহরে। রাইট রাইট সেক্ষেত্রে আপনার 25,000 মানে সেটা বিরাট ব্যাপার। হ্যাঁ, সেটার কারণ কি? এটা কারণ আছে। এখন আমি তো মনে করেন যে বাসা ভাড়া দেওয়া লাগছে না। বাসা ভাড়া দেওয়া লাগছে না, আমার কোনো কিছু কিনে খাওয়া লাগছে না। হ্যাঁ হ্যাঁ আমি মাঝেরটা আবাদ করে সেটা দেখাচ্ছে খাওয়ার তরি তরকারি খাওয়ার জায়গায় বের করছি। হুম রাইট রাইট। কিছুটা আমার কিনা লাগছে আর কিছুটা কিনা লাগছে না। আচ্ছা তাহলে যদি আমি একটা কথা বলি, এই যে যে মধুকালী গ্রাম, আমরা কি উপরে উঠবো, মানে রাস্তায় যাব নাকি? এটা দেখলাম আপনার পেঁপেটা সুন্দর হয়েছে, মোটামুটি এখান থেকে ফলন পাচ্ছেন। আমি একটু দর্শকদের দেখাই, আমাদের মোখলেস ভাই অনেক চাষ করে থাকেন, তার ভুট্টা দেখালাম, পেঁপে দেখালাম, আরও আপনার কৃষিভিত্তিক কার্যক্রম আছে, ছাগল আছে অনেকগুলো। তো যাই হোক, আমরা তাহলে এবার চলেন আমরা ফিরতে ফিরতে বাদবাকি আলাপ সারি। তো সেক্ষেত্রে একজন এই মধুখালী গ্রাম কৃষিভিত্তিক একটা ভরপুর একটা জায়গা। হ্যাঁ, তো এই জায়গার থেকে অনেক ছেলেরা বিদেশ যাচ্ছে, কঠোরে কঠিনে পরিশ্রম করছে, মাস শেষে হয়তো সে 25-30 হাজার টাকায় বাড়ি পাঠাতে পারে না খেয়ে না দিয়ে। আর একজন চাকুরিজীবী সে কিছুই আনতে পারছে না, কিন্তু তারপরেও একজন বিদেশ যাচ্ছে, চাকুরির দিকে ছুটছে, হ্যাঁ, কৃষি কাজ করতে চাচ্ছে না। এর কারণ কি ভাই, আপনার কি মনে হয়? এর কারণ যে গ্রামে থাকবো না, হুম গ্রামে এই যে মাঠে পরিশ্রম সব করবো না, কিছু হবে না, করতে পারবো না, এই আশা করে মনে করেন বিদেশ যাচ্ছে। আচ্ছা, কিন্তু সে কিন্তু বিদেশ যে ঠিকই তার পরিশ্রম করতে হচ্ছে, হ্যাঁ, এই কৃষির চেয়ে বেশি, যেটা আমরা ইতিমধ্যে আলাপ করেছি। মানে এসে দ্বিগুণ করা লাগছে তার। হ্যাঁ, আবার দেখেন যে চাকরি করতেছে তাকেও কিন্তু পরিশ্রম করতে হচ্ছে, শারীরিক না মানসিক। হ্যাঁ, তার মানে শারীরিক পরিশ্রম করবে না এই মানসিকতায় সবাই গ্রাম ছাড়ছে, হ্যাঁ, এবং কেউ কৃষির সাথে জড়িত হতে চাচ্ছে না। না না, আচ্ছা, শারীরিক পরিশ্রম হচ্ছে, মানসিক পরিশ্রম করা খুবই কষ্ট। হুম 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 হুম। কারণ শারীরিক আছে, আপনি মাঠ ঘাটে আসছেন, আপনার একটা শরীরে একটা আসছে, আপনি যে এই যে খোলা গ্রামের যে খোলা হাওয়া বাতাস, হুম হুম এগুলো তো আপনি মানে ভালোভাবে হুম ব্যবহার করতে পারছেন। হুম শহর বাজারে তো এইটা আপনার সম্ভব না, এরকম সম্ভব খোলা না। অঞ্চল সম্ভব না। আর এরকম মানে হাসি খুশি বা উন্মুক্ত তো থাকতে পারবেন না। না পারবেন না না, সম্ভব না। তখন একটা মানসিক টেনশন বা মানসিক চাপ থাকবে তার শরীরে। রাইট রাইট রাইট। তার মানে সে গ্রাম অসুস্থ হবে, এবং তার শারীরিক পরিশ্রম না করাতে সে কিন্তু অল্পতে বুড়িয়ে যাবে, তারপরে শরীরে বাসা বাঁধবে অনেক ধরনের রোগ শোক, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর গ্রাম অঞ্চলে তো আপনার তো মনে করেন এটা হবে না। হ্যাঁ হ্যাঁ কারণ গ্রাম অঞ্চলে যে থাকবে সে তো মনে করেন হুম উন্মুক্তভাবে সে খোলামেলা ঘুরে বেড়াবে, হুম। নিয়ে টেনশনে খাটনি করবে, খাবে, তাও কোনো কষ্ট মনে করবে না। হুম হুম। তাহলে কি আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি আমরা, মোখলেস ভাই, যে শুধুমাত্র মানসিকতার সমস্যার কারণে আমরা এই কঠোরে কঠিনে পরিশ্রমটা করতে চাচ্ছি না বিধায় দিক বিদিকে অন্যদিকে ছুটছি, অথচ সম্পদ আমার মাঠে রয়েছে। আমি চাইলে আমার গ্রামে থেকে কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলে আমি যেরকম শারীরিকভাবে পরিশ্রম রেগুলার করাতে আমরা সুস্থ থাকছি, সেই সাথে অর্থনৈতিক যে সমৃদ্ধিটা আসছে সেটাও কিন্তু কম নয়। না, তাহলে আমরা মনে হয় ভুল করছি। কারণ আমার দেখা আছে, সাপোজ আমার কথা বলতে গেছে, আমার হয়তো নিজস্ব বাপের তা পাইছি, মাঠে অর্থ সম্পদ আছে, হ্যাঁ। তারপরেও সেগুলো আমি ফিরে মনে করেন আমি চলে যাচ্ছি বিদেশ। হ্যাঁ সেগুলো আমি করছি না, হ্যাঁ হ্যাঁ মানুষ দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা তো ভুল হচ্ছে। আমার 5 বিঘা আছে, আমি 5 বিঘা মানুষের কাছে দিয়ে বন্ধক দিয়ে লিজ দিয়ে
আমি হ্যাঁ। চলে যাচ্ছি, যে আমি বিদেশ খাটছি, হ্যাঁ। অথচ আমার যে 5 বিঘা আছে সে 5 বিঘাতে আমি খাটছি না। তাহলে এটা আসলে আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমরা দুই ভাই আলাপ করে একটা জিনিস পরিষ্কার হলাম যে আমরা একটা ঘোরের ভেতরে আছি। হয়তো অনেকে বলবেন যে কৃষি কাজ করাটা আসলে অনেক বেশি পরিশ্রমের। এমন তো নয় যে কৃষি কাজ করতে যে উল্টো সুস্থ থাকার বদলে অসুস্থ হয়ে পড়ছি, তা নাই। না না আবার এমনও নয় যে এই কৃষিকাজ অন্য ব্যবসার মতো চরিত্র না, শুধুই লস করে, এরকম না। না না, লাভ আছে, লসও আছে লাভও আছে, লাভ আছে অন্য ব্যবসার মতো। দুইটাই ধরে রাখতে হবে। রাইট রাইট। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মানসিকতা দিয়ে ভালোর সুযোগে যাচ্ছেন বিদেশ বা চাকরির উদ্দেশ্যে ঘুরছেন, তারাও কিন্তু পরিশ্রম তাদের করাই লাগছে, কিন্তু ব্যালেন্স হচ্ছে না। না না, ভারসাম্য না হতে তারা অসুস্থ হচ্ছে, অল্পতে বুড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে আমরা দেখলে বুঝতে পারি যে আমরা কিন্তু খুব সহজেই মানে এই মুরব্বীরা অসুস্থ হচ্ছেন না সহজে। না না, এবং একই সাথে তারা কিন্তু একদম মুরব্বী অবস্থায় 60-70-80 বছর বয়সেও আমরা দেখতে পাচ্ছি মাঠঘাটে তারা কাজ করে যাচ্ছে। কাজ কাম করছে, হাঁটা চলা করছে। তাহলে তো আমরা বলবো যে কিন্তু ইয়াং জেনারেশন তারা কিন্তু এই কাজটা করতে পারছে না, হ্যাঁ, চাচ্ছে না, চাচ্ছে না। সদিচ্ছার অভাব। না, তাহলে এটা ভুল হচ্ছে তারা আমাদের। এটা অস্বস্তি মনে করে। রাইট 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 রাইট, আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরকে বলবো, যদি সুযোগ থাকে তাহলে কৃষিভিত্তিক কাজের সাথে যদি জড়িত হওয়ার সুযোগ থাকে তাহলে আপনারা সেটাকে বেছে নেওয়া ভুল হবে না, এবং একদিক দিয়ে এটা ভালো হবে। আমরা কোন রাস্তা ধরবো? এই রাস্তা নিয়ে না? তাহলে আমাদের উচিত যে আমরা যে প্রকৃতি পেয়েছি, এই যে সোনার বাংলা, সোনার মাটি এবং এই আবহাওয়ায় সব কিছু যে হয়, এটা পৃথিবীর কোথাও কিন্তু এত সমৃদ্ধ আবহাওয়া এবং মাটি নেই, না, এখনও যতটুকু আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই কৃষিভিত্তিক জীবন অবস্থা গড়ে তুলতে পারি এবং কৃষি থেকেই সমৃদ্ধ হতে পারি, সুস্থ থাকতে পারি এবং সব দিক দিয়ে ভারসাম্য রক্ষা করতে পারি। তো আমাদের উচিত আসলে মানসিকতার বদল করা। ঘোষণা উচিত। আর কৃষিকাজ মানে আমি পেশার কথা বলছিলাম মোখলেস ভাই, যে ইয়াং জেনারেশন পেশা যে বাছাই করবে, যে কি করবে, চাকরি করবে না বিদেশ যাবে, নাকি নিজের জমিতে খাটবে, বা কৃষিকে বাছাই করবে, আপনার এই সামগ্রিক জায়গা থেকে আপনার দিক নির্দেশনা কি, কোনটা করা ভালো? বেশিরভাগ মনে করেন হচ্ছে আপনার এই বাইরে যাওয়ার বর্তমান যে সময়টা, এইটা মনে করেন এখন বাইরে যাওয়ার বেশি হ্যাঁ মানে ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এদের কোনো কৃষিকাজ বা কোনো থেকে করার কোনো ইচ্ছা নেই এদের। না, বলতেছে আপনার কি বলা, মানে কি করলে ভালো হতো, সবাইকে কি উপদেশ দেবেন? শুভপোকা আরেকটু হলে মোখলেস ভাইকে। হ্যাঁ, উপদেশটা কি আপনার? উপদেশটা আছে এখন তো থাকা মানে গ্রামগঞ্জের থেকে, যে বাপ মার সাথে থেকে, এই বাপের সাথে থেকে ছেলে জমি জায়গা আছে, সেগুলো চাষাবাদ করলে এগুলো করলে এই করে বাইরে যাওয়া লাগে। রাইট রাইট রাইট। তখন ওই জায়গাতে বাপে যা আছে ওই নাড়াচাড়া করলে ওই ছেলেটার ভবিষ্যৎ ওটাই হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, মোখলেস ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম সব বৃত্তান্ত এবং আপনারাও জানলেন, এবং সব মিলিয়ে আমরা যেটা মনে করছি যে যার গ্রামভিত্তিক কৃষি জীবন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ আছে তাকে সেরকম করা উচিত, এবং প্রত্যেকটা উঠোনে এরকম গোলা থাকা উচিত, এবং ছাগল গরু একটা কৃষি খামার ব্যবস্থাপনা, তার মানে নিজের জিনিস নিজে উৎপাদন করা এবং তার সাথে সাথে সেটা পেশাভিত্তিক নিয়ে তার থেকে অর্থনৈতিক সমৃদ্ধ হওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সব সোনার মানুষ যারা কৃষির সাথে জড়িত আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, মাটির সাথে সম্পর্ক রাখবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।